সেম টু সেম। আমরা একটা শর্ত দিয়ে দেব ইফ এর পর, যদি ওই শর্তটা সত্য হয় তাহলে একটা রেজাল্ট প্রেজেন্ট করবে, প্রোভাইড করবে, আর ওই শর্তটা যদি মিথ্যা হয় তাহলে আমাদেরকে রেজাল্ট অন্য আরেকটা প্রেজেন্ট করবে, প্রোভাইড করবে। এটা প্র্যাকটিক্যালি যদি দেখতে চাই, এখানে আমি একটা ভেরিয়েবল নিয়ে নিলাম। ভেরিয়েবল তুহিন ইকুয়াল টু 20 and ওসামা ইকুয়াল টু 30। ইফ যদি এই ভেরিয়েবলটা ছোট হয় কার থেকে, এই ভেরিয়েবল থেকে, তাহলে ইকো করবে ফার্স্ট ক্লাস, দিস ইজ আওয়ার ফার্স্ট ক্লাস। আচ্ছা, এটা রান করার জন্য আমাদেরকে আগে জ্যাম রান করতে হবে। স্টার্ট অ্যাপাচি এবং মাইএসকিউএল এই দুইটা রান করে নেব। ব্রাউজারে যাই, লোকাল হোস্ট লার্ন পিএইচপি ফার্স্ট ক্লাস ডট পিএইচপি। এই যে দিস ইজ আওয়ার ফার্স্ট ক্লাস, এটা ব্রাউজারে শো করছে। কি কারণে? কারণ আমাদের এই শর্তটা সত্য হয়েছে। তুহিনের মধ্যে যে ভ্যালুটা দেওয়া হয়েছে এটা ওসামার ভ্যালু থেকে ছোট, যার কারণে এটা এক্সিকিউট করছে। আর যদি এটা আমরা চেঞ্জ করে দেই, তুহিন যদি ওসামা থেকে বড় হয় তাহলে এটা শো করবে। ব্রাউজারে যে রিফ্রেশ দেই, তাহলে দেখবে এটা এখানে কোনো কিছু শো করে নাই। তার কারণ হলো এখানে শর্তটা মিথ্যা হয়েছে। তো মিথ্যা হইলে আমরা যদি কোনো কিছু শো করাইতে চাই, সেই ক্ষেত্রে আমরা এলস দিব, এলস স্টেটমেন্টের ব্যবহার করব। এখানে আমরা আমাদের কোডটা দিয়ে দেব। এখানে দিলাম ইকো রেজাল্ট ইনভ্যালিড। সেভ দিয়ে ব্রাউজারে রিফ্রেশ করি। আচ্ছা, 18 নম্বর লাইনে একটা প্রবলেম আছে। প্রবলেমটা হলো আমরা এখানে কমা দিই নেই। এই দিস রেজাল্ট ইজ ইনভ্যালিড লেখা শো করছে। তো ইফ এলস এর কাজ আমরা মাইক্রোসফট ওয়ার্ডে ইফ এর ব্যবহারটা যেভাবে করছি সেম টু সেম, এখানে এর মধ্যে তেমন কোনো পার্থক্য নাই বা নতুন কোনো কিছুই নাই। এই জিনিসটা কি বুঝছো ওসামা? তুহিন বুঝছনি? আলু বুঝছো? তুমি এর আগেরটি দেখছো? এর আগের ভিডিও না আমি দিছিলাম তোমারে, দেখো নাই কা? আচ্ছা সমস্যা নাই, এতটুকু না বুঝলে ওই ভিডিওটা তুমি আবার দেখে নিও, সমস্যা নাই। এখানে এই তোমার ওয়ার্ডপ্রেস থেকে শুরু করলে হইব। এরপর আরেকটা স্টেটমেন্ট আছে, এটা শেষ করে ওয়ার্ডপ্রেস শুরু করব, ওই জায়গা থেকে বুঝবা। আর জেমস সফটওয়্যার কি তোমার ইনস্টল করা আছে? তুহিন জেমস সফটওয়্যার কি ইনস্টল করা আছে পিসিতে? হ্যাঁ পিসিতে।
ইনস্টল করা না থাকলে এটা আবার দেখাই দিই। তোমার এই কম্পিউটারে আচ্ছা দেখাই দিতেছি, সমস্যা নেই। তাহলে এরপরে স্টেটমেন্টটা হইলো আমাদের হোয়াইল লুপ। লুপের কাজ হলো ঘোরানো। লুপটা হলো এক ধরনের চাকার মতো, এটা বারবার আমাদের রেজাল্টটাকে বারবার ঘুরাইবে। আমরা যদি এখানে যাই, এখানে কোনো লুপ ইউজ করি, তাহলে লুপটা যখন সত্য হবে তখন এর ভিতর থাকা রেজাল্টটাকে ব্রাউজারে বারবার প্রিন্ট করতে থাকবে, বারবার প্রিন্ট করতে থাকবে, যতক্ষণ পর্যন্ত না আমার এই শর্ত মিথ্যা না প্রমাণিত হয় ততক্ষণ পর্যন্ত এটা প্রিন্ট করতেই থাকবে। আমরা ব্রাউজারের মধ্যে যে পোস্টগুলো রেকর্ড করতেছি, ব্রাউজারের মধ্যে যে পোস্টগুলো দেখি, প্রত্যেকটা পোস্টই এই লুপের মাধ্যমে তৈরি করা হয়। আচ্ছা, এখানে দেখি পিএসপি হোয়াইল লুপ, এটা W3 মধ্যে পাওয়া যাবে, সমস্যা নেই। পিএসপি হোয়াইল লুপের সিনট্যাক্সটা খেয়াল করো। প্রথমে আমাদেরকে লিখতে হইব হোয়াইল, এরপরে এখানে কন্ডিশন দিতে হইব। কন্ডিশনটা যদি সত্য হয় তাহলে আমাদের এর ভিতরে থাকা কোডগুলো এক্সিকিউট হইব। যদি এই কন্ডিশন মিথ্যা হয় তাহলে আমার এই রেজাল্টটা কখনো প্রোভাইড করবে না। নিচে যে আমরা এক্সাম্পল দেওয়া আছে, এখানে দেখলে আরো ক্লিয়ার হয়ে যাব। এখানে দেখো একটা ভেরিয়েবল নেওয়া হয়েছে, এই ভেরিয়েবলের মান দেওয়া হয়েছে 1। তো আমরা যখন হোয়াইল নিছি, হোয়াইল নিয়ে এখানে এই x বড় বা সমান 5-এর, যদি x যদি এটা থেকে ছোট বা সমান হয় তাহলে আমাদের এটা এক্সিকিউট করবে। এবং নিচে আরেকটা ভেরিয়েবল দিয়ে দিছে। এই ভেরিয়েবলের অর্থ হইল যখনই এটা এক্সিকিউট হওয়ার পর এখানে এক এক করে বাইরে যাব, অর্থাৎ x এর মান এখন 1 আছে, যখন এটা একবার এক্সিকিউট হইব এরপর এটার মান 2 হয়ে যাব। আবার যখন এটা এক্সিকিউট হইব তখন এটার মান 3 হয়ে যাব। আবার যখন এটা এক্সিকিউট হইব তখন এটার মান 4 হয়ে যাব। এরকম ভাবে যখন এটার মান 5 হয়ে যাব তখন x এর মান এবং আমাদের 5 এই দুটোটার মান সমান সমান হয়ে যাব, যার কারণে আমাদের এইখানে 1 2 3 4 5 বার এটা শো করছে। আমরা যদি এখানে এই ভ্যালুটা চেঞ্জ করে দিই, 10 করে দিই, তাহলে দেখব এটা 10 বার রান করছে। বুঝছো নি ওসামা? আচ্ছা, ভালো করে বুঝো নাই। ভেরিয়েবল তো বুঝছো, ভেরিয়েবলের মধ্যে যে মানটা থাকে এই মানটা দিয়ে আমরা এখানে একটা শর্ত দিছি হোয়াইলের ভিতর। শর্তটা কি? আমাদের x ভেরিয়েবলটা যদি 10-এর ছোট বা সমান হয় তাহলে আমাদের এর ভিতরে যে কোডটা থাকবে এই কোডটা ব্রাউজারের মধ্যে রান করবে, যেমনটা এখানে করছে। যখনই এই রেজাল্টটা একবার ব্রাউজারে প্রোভাইড করবে এরপরেই এই ভেরিয়েবলের মানটা বাইরে যাব। কত বাড়বে? 1 করে। এটা আমরা এই যে এখানে দিয়ে দিছি, ঠিক আছে? ভেরিয়েবল x প্লাস প্লাস চিহ্ন দিলে এর অর্থ হলো ভেরিয়েবলটা একবার এক্সিকিউট হওয়ার পর এর মান 1 করে বাইরে যাবে। তো যখন এটা বাড়তেছে, বাড়তে বাড়তে যখন এটা 10 পর্যন্ত হয়ে গেছে তখন কিন্তু আমাদের এই x এর মান এবং এই 10 দুটোটা সমান সমান হয়ে গেছে, যার কারণে আমাদের এটা 10-এ এসে শেষ হয়ে গেছে। তো এখানে যদি আমাদের আরো বেশি থাকে তাহলে এখানে কিন্তু ততবারই শো করবে। বুঝছো ওসামা?
হ্যালো ওসামা। এক্স এর মান এক্স এর মান যদি তুমি 10 দাও তাহলে সেই ক্ষেত্রে একবার শো করবে। এক্স এর মান যদি আমরা এখানে আগে থেকে 10 দিয়ে দিই, রান করি, তাহলে যেহেতু 10 আর 10 সমান হয়ে গেছে সেহেতু একবার এখানে শো করবে, এর বেশি শো করবে না। বুঝছো? বুঝলে ওয়ার্ডপ্রেসে যাই। আপনি তো এক্স ইকুয়াল প্লাস প্লাস দিয়েছেন, হ্যাঁ। এখানে এক্স প্লাস প্লাসের অর্থ হইলে এটা বাড়বে, এর মানটা বাড়বে। এটা এখন এই যে 10 আছে, যখন এখানে এক্সিকিউট হয়েছে এটার মান এখন 11 হয়ে গেছে অটোমেটিক। যখন এটা আরেকবার এক্সিকিউট হইব তখন এটার মান আরো এক বাইরে যাব। প্রত্যেকবার যতবার এখানে ব্রাউজারে শো করবে ততবার এটার মান এক করে বাইরে যাব। আচ্ছা, তাহলে এখন দেখো, জ্যাম, তুহিন খেয়াল করো, জ্যাম তো মনে হয় এর আগে ডাউনলোড করছো। ডাউনলোড জ্যাম, এখান থেকে তুমি আপডেট ভার্সনটা ডাউনলোড করে নিবা। ডাউনলোড করার পর এটা ডাউনলোড করার পর দেখি আমার ডাউনলোড করা আছে কিনা, আগে থেকে থাকার কথা। প্রোগ্রামিং সফটওয়্যার, আচ্ছা এটা নাই বোধহয়, আমি ডাউনলোড করে নিই। অনেক সময় লাগবে, 24 মিনিট। দেখি এটা তো আমার থাকার কথা। হ্যাঁ আছে, জেম সার্ভার, এই যে আছে সফটওয়্যারটা। তো এটা ডাউনলোড করলে এই সফটওয়্যারটা তুমি পাইবা। এই ইনস্টল করা অন্যান্য সফটওয়্যার যেভাবে ইনস্টল করো এটাও সেম, কোনো পার্থক্য নাই। তবে এই জায়গায় একটা জিনিস খেয়াল রাখতে হবে। এখানে এই যে দেখো একটা ওয়ার্নিং দিছে। তো এখানে আমাদের মাইক্রোসফট কোম্পানি তো আমাদেরকে অলরেডি একটা সার্ভার দিয়ে দেয়, যে সার্ভারের মধ্যে আমরা যে সার্ভারের অ্যাড্রেসটা হলো তোমার 127.0.0.1। তো এই সার্ভারটা দেওয়ার কারণে ওই সার্ভারের মধ্যে যে পোর্টটা অলরেডি সেট আপ করা থাকে, তা আমাদের জ্যাম সফটওয়্যারের বাই ডিফল্ট পোর্ট একই। এ কারণে কি হয়, আমরা যখন এই জ্যামটা সি ড্রাইভের মধ্যে ইনস্টল করি তখন আমাদের জ্যাম অনেক প্রবলেম করে, সমস্যা হয়। ওই পোর্টগুলো বারবার চেঞ্জ করতে হয়, আরও অনেক কাহিনী করতে হয়। তো এত ঝামেলার মধ্যে না যায়া আমরা এটা কি করব, এই সি ড্রাইভের মধ্যে ইনস্টল করবো না, এটা ইনস্টল করবো অন্য কোনো ড্রাইভের মধ্যে। সি ড্রাইভে না যায়া অন্য কোনো ড্রাইভ, সফটওয়্যার ড্রাইভের মধ্যে যেতে পারো, লোকাল ড্রাইভে যেতে পারো, বা তুমি তোমার যেটার মধ্যে DEF যে কোনো একটা ড্রাইভের মধ্যে যায়া সেখানে একটা ফোল্ডার বানায় নিবা তোমার মন মতো যে কোনো নাম দিয়া। আমি LOCAL লোকাল ড্রাইভ নামে একটা ফোল্ডার বানায় নিলাম। বানায়া এখানে আমি এই সফটওয়্যারটা, এই ফোল্ডারটা আমি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে এখন নেক্সটে ক্লিক করে ইনস্টল করে ফেলুন। ইনস্টল করে ফেললে এখানে সফটওয়্যারটা ইনস্টল হয়ে যাবে। তুহিন বুঝছনি?
ওকে, তো এই সফটওয়্যার ইনস্টল হয়ে গেলে আমাদের কাজ হলো যেখানে আমরা ইনস্টল করছি, আমি ইনস্টল করছি সফটওয়্যার ড্রাইভের ভিতরে, এখানে লোকাল ড্রাইভ, এই যে লোকাল ড্রাইভ, এর ভিতরে যে এই যে জ্যাম, এখানে আমি ইনস্টল করছি। এই জ্যামটা ওপেন করলে নিচের দিকে তুমি কন্ট্রোল প্যানেল পেয়ে যাবে, এই যে এখানে আছে জ্যাম কন্ট্রোল ডট ইএক্সি, যেটা আমরা এখানে অলরেডি অন করে আছি, জ্যাম কন্ট্রোল প্যানেল। এটার মধ্যে ডাবল ক্লিক করলে তুমি এই প্যানেলটা চলে আসবো। এখানে শুধুমাত্র আমাদের কাজ অ্যাপাচি এবং মাইএসকিউএল, বাকিগুলো আমাদের কোনো দরকার নেই। অ্যাপাচি এবং মাইএসকিউএল এই দুইটা সবসময় রান করতে হবে, যতবার আমরা কম্পিউটারে কাজ করব ততবার এটা রান করে নিতে হবে। কম্পিউটার অফ করে দিলে এটা অটোমেটিক অফ হয়ে যাবে। তো এখানে অনেকগুলো ফোল্ডার আছে, অনেকগুলো ফাইল আছে। এই ফোল্ডার এবং ফাইলগুলোর মধ্যে থেকে আমাদের কাজ শুধুমাত্র htdoc-এর মধ্যে, এই যে htdoc, এই htdoc-এর মধ্যে আমাদের কাজ। আমি এটা একটু জুম করে দেই। এই যে htdoc, এই htdoc-এর মধ্যে আমাদের কাজ থাকবে, আর বাকিগুলোতে আমাদের কোনো কাজ নাই। বাকি কোনো ফোল্ডারে আমাদের কাজ নেই। এই htdoc-এর ভিতরে যাব, যাওয়ার পর এখানে আমাদেরকে একটা ফোল্ডার তৈরি করতে হবে। আমরা যেই ফোল্ডারের মধ্যে কাজ করতে চাই সেই ফোল্ডারটা এখানে তৈরি করে নেব। এখানে যেমন একটু আগে আমরা যে ফোল্ডারে কাজ করছিলাম লার্ন পিএসপি, এটার মধ্যে। তো এখন আমরা যখন ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করব, এখানে আরেকটা নতুন ফোল্ডার তৈরি করে নিব। যতগুলো প্রজেক্ট আমরা কাজ করব ততগুলো প্রজেক্টের জন্য ভিন্ন ভিন্ন ফোল্ডার এখানে তৈরি করে নিব। তো ওয়ার্ডপ্রেস যেহেতু ইনস্টল করব, ওয়ার্ডপ্রেসের জন্য একটা ফোল্ডার আমি নিয়ে নেই। এখানে নাম দিয়ে দিলাম ওয়ার্ডপ্রেস wordpress.com, wordpress.com নামে একটা ফোল্ডার আমি নিয়ে নিছি। এখানে তোমার যেই নাম পছন্দ হয় সেই নামই তুমি নিতে পারো, কোনো সমস্যা নাই। এখন ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হবে। ইনস্টল করার জন্য আমরা এখানে যাইয়া ওয়ার্ডপ্রেস লিখবো, যখন ওয়ার্ডপ্রেস লেখা তুমি সার্চ করবা তখন একটা প্রবলেম হবে। প্রবলেমটা কি? প্রবলেমটা হলো ওয়ার্ডপ্রেসের অফিসিয়াল সাইট wordpress.com এখানে চলে আসবো, কিন্তু আমরা ওয়ার্ডপ্রেসের অফিসিয়াল সাইট wordpress.com এটা নিয়ে কাজ করব না। কারণ ওয়ার্ডপ্রেসের এই অফিসিয়াল সাইটের যে কাজ সেটা হলো এখানে কিন্তু আমাদেরকে ফ্রি ডোমেন হোস্টিং সব দেওয়া হয় .com-এ। তো ওইটার মধ্যে প্রবলেম হলো কি, ওই জায়গায় আমরা কোনো কিছু শিখতে পারবো না। আমরা ফ্রি থিম ইউজ করে আমরা আমাদের পার্সোনাল ওয়েবসাইট বানায় ফেলতে পারবো, বানায় সেটাকে আমরা ইউজ করতে পারবো নিজের জন্য ব্যক্তিগত, কিন্তু ওইটাকে আমরা ডেভেলপ করতে পারবো না বা ওইটা নিয়ে আমরা কোনো কাজ করতে পারবো না। ঠিক আছে? তো যত ওয়ার্ডপ্রেস ডেভেলপার আছে বা যারা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করে, ওয়ার্ডপ্রেসের থিম ডেভেলপ করে, তো তারা যেই জিনিসটা দিয়ে কাজ করে সেটা হলো wordpress.org। wordpress.org তে গেলে এই যে wordpress.org, wordpress.org এর ভিতরে গেলে এখানে আমরা দেখব ওয়ার্ডপ্রেস গেট ওয়ার্ডপ্রেস নামে একটা অপশন আছে। এই জায়গা থেকে আমরা ওয়ার্ডপ্রেসটাকে ডাউনলোড করে নিতে পারবো। ডাউনলোড করে নিলে আমাদের কি হবে, আমাদের আর এই ওয়েবসাইটের মধ্যে কোনো কাজ থাকবে না। এটাই আমাদের একটা সিএমএস বা কন্ট্রোল ম্যানেজমেন্ট সিস্টেম, যেটা আমরা এখান থেকে ডাউনলোড করে ইউজ করব। এটা আমি পজ করে দিই। এখানে ওয়ার্ডপ্রেসের ভার্সন অনেকগুলো বের হয়েছে। এটা এই যে নতুন আপডেট আসছে, আমি এতদিন ইউজ করছি 5.4.1। তো এটা ডাউনলোড করে নিবা। আমি ডেস্কটপে ডাউনলোড করে নিতেছি। 12 MB-র একটা ফাইল। আগে এটার সাইজ আরো বড় ছিল, ছোট ছিল, 5 MB ছিল।
তুহিন বুঝতেছো নাকি? এই ওসামা, তুমি এটা ডাউনলোড করে নাও। ওসামা ডাউনলোড করতেছো? হ্যাঁ, ডাউনলোড করে নাও। এটা ইনস্টল করে ফেলবা সাথে সাথে। আচ্ছা, ডাউনলোড হয়ে গেছে। জিপ ফাইল কিভাবে আনজিপ করতে হয় এটা তো জানো, ওসামাও জানো, তুমিও জানো, এটা তো আর জানানোর কিছু নাই। তো ফোল্ডারটা আমি ওপেন করি। কই গেল ওয়ার্ডপ্রেস? এই হলো ওয়ার্ডপ্রেস। ওপেন করলাম। ওপেন করলে এখানে ওয়ার্ডপ্রেস নামে একটা ফোল্ডার পাবো। এটা এখান থেকে ওপেন করে নিই। ওপেন করলে দেখো এখানে হাবিজাবি অনেকগুলো ফোল্ডার, ফাইল, এক্সেট্রা এক্সেট্রা অনেক কিছু আছে। এগুলো আমাদের জানার দরকার নেই, জাস্ট কপি পেস্ট করে দেব। কোথায় কপি করব? এই যে এখানে যে আমরা নতুন ফোল্ডার তৈরি করছিলাম, জ্যাম, যেখানে জ্যামটা ইনস্টল করছি, লোকাল ড্রাইভ, সফটওয়্যার লোকাল ড্রাইভ, জ্যাম, এর ভিতরে htdoc ফোল্ডার। আমাদের সব কাজ হবে এই htdoc-এর ভিতরে। এখানে আমরা wordpress.com নামে একটা ফোল্ডার নিছি। এই ফোল্ডারের ভিতর আমরা আমাদের ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করব। ওয়ার্ডপ্রেস ইনস্টল করা একদম ইজি। জাস্ট এখান থেকে এটা কপি করব, কপি করে এই জায়গায় টাইনা ছেড়ে দেব। প্রথম স্টেপ কমপ্লিট। এতটুকু তো বুঝছো? ওসামা, বুঝছো এতটুকু? আচ্ছা, তুমি কি করতেছো? কইরা ফেলো। তো আমাদের এতটুকু কাজ শেষ। ওয়ার্ডপ্রেস আমরা ডাউনলোড করছি। ডাউনলোড করে ওয়ার্ডপ্রেস এই জিপ ফাইলের ভিতরে যেই ফোল্ডার এবং ফাইলগুলো থাকে, এই ফাইলগুলো আমরা আমাদের wordpress.com নামে যে ফোল্ডারটা তৈরি করছিলাম htdoc-এর ভিতরে, সেখানে সবগুলো নিয়ে আসছি। এখন আমাদের কাজ হলো ব্রাউজারে। ব্রাউজারে যাবো, যাই এখানে লোকাল হোস্ট, লোকাল হোস্ট আমরা ফোল্ডারের নাম দিয়েছিলাম ওয়ার্ডপ্রেস, wordpress.com লেখা এন্টার। এন্টার দেওয়ার সাথে সাথে এরকম একটা পেজ আসবে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার জন্য, ভাষা সিলেক্ট করার জন্য। কিন্তু যদি তোমার ইন্টারনেট না থাকে তাহলে এই পেজটা আসবে না, এর পরের স্টেপে চলে যাবে অটোমেটিক। ইন্টারনেট না থাকলে এটা আসবে না। এখান থেকে আমরা যে কোনো ভাষা সিলেক্ট করতে পারি, তবে বেস্ট হলো সবসময় ইংরেজি রাখা, বাংলা এখান থেকে সেট আপ না করাই ভালো। কন্টিনিউ। এখানে দেখো কয়টা জিনিস লাগে আমাদের ওয়ার্ডপ্রেস কমপ্লিট করার জন্য। এক, ডাটাবেসের নাম লাগে। দুই, ডাটাবেস ইউজার নেম, ডাটাবেস পাসওয়ার্ড এবং ডাটাবেস হোস্ট। আর 5 নম্বরে লাগবে টেবিল প্রিফিক্স। এই কয়টা জিনিস কি বা কই থেকে পাওয়া যাবে সেটা আমরা দেখতেছি। এই জন্য আমার যাইতে হবে এখানে লোকাল হোস্ট। আরেকটা নতুন একটা ট্যাব নিয়ে নিলাম এখানে।
লোকাল হোস্টে গেলে এখানে ড্যাশবোর্ড চলে আসবে, পিএসপি মাই অ্যাডমিন। এই পিএসপি মাই অ্যাডমিনে যায় এখানে ক্লিক করব। পিএসপি মাই অ্যাডমিনে ক্লিক করলে আমাদের মাই এসকিউএল চলে আসবে ডাটাবেস। তো এই মাই এসকিউএল ডাটাবেস, এখানে আমরা আমাদের একটা ডাটাবেস তৈরি করব, যে কোনো নামে দিতে পারো। তো এখানে আমি তৈরি করতেছি ওয়ার্ডপ্রেস নাম দিলাম, ওয়ার্ডপ্রেস নাম দিয়ে এটা তৈরি করতেছি। যে কোনো নাম দিতে পারো, সমস্যা নাই, বা আমি আমার নামই দিয়ে দিলাম। এখানে যে জিনিসটা আমাদেরকে সিলেক্ট করতে হবে সেটা হলো UTF-8। এই যে UTF-8, এখান থেকে UTF-8 জেনারেল CI এটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এখান থেকে ক্রিয়েট, তাহলে ক্রিয়েট করে ফেললাম। এখানে আমরা আমাদের ডাটাবেস নেম পেয়ে গেছি, কি, নাজমুল। তো এখানে যাই, লেটস গো। এখানে যাই যে আমাদের ডাটাবেস নেম চাইছে, এখানে যে আমরা আমাদের ডাটাবেস নেম দিয়ে দিব। এরপরে হলো ইউজার নেম। যেহেতু আমরা লোকাল হোস্ট ইউজ করতেছি, আমরা কিন্তু হোস্ট টাকা দিয়ে কিনে নেই নাই, সেহেতু এখানে আমাদের হোস্ট নেম সবসময় থাকবে রুট। আর পাসওয়ার্ড সবসময় ব্ল্যাঙ্ক, পাসওয়ার্ডে কিছু থাকবে না। ডাটাবেস হোস্ট, লোকাল হোস্ট, এটা তো যেহেতু আমরা আমাদের হোস্ট লোকাল হোস্ট, কোনো হোস্ট আমাদের নাই, সেহেতু এখানে লোকাল হোস্ট থাকবে সব সময়। টেবিল প্রিফিক্স, টেবিল প্রিফিক্স কি, এটা তুমি তোমার মন মতো ইউজ করতে পারো। সাধারণত ওই হ্যাকাররা টেবিল প্রিফিক্স দিয়েই কিন্তু তোমার ইগুলো হ্যাক করে। এছাড়াও আরও অনেক ওয়ে আছে, এর মধ্যে টেবিল প্রিফিক্সটা খুব গুরুত্বপূর্ণ। তো টেবিল প্রিফিক্সটা আমি চেঞ্জ করে দিই। এখানে WP আছে, এখানে আমি WPLR দিয়ে দিলাম। তুমি তোমার মতো করে দিয়ে দিতে পারো, সমস্যা নেই। তো এখানে কয়টা জিনিস খেয়াল রাখতে হবে। আমার ডাটাবেস আমরা এখানে ক্রিয়েট করে নিছি, নাজমুল। এখানে আছে ডাটাবেস নেম, ইউজার নেম, রুট সবসময় লোকাল হোস্টে, পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক থাকবে, খালি থাকবে, আর ডাটাবেস হোস্ট থাকবে লোকাল হোস্ট। টেবিল প্রিফিক্স তুমি তোমার যেটা মন চায় সেটা দিয়ে দিতে পারো, এবং এরপরে একটা আন্ডারস্কোর দিতে হবে এখানে। সাবমিট করে দিলে এখানে আমার কমপ্লিট হয়ে গেছে। রান দ্য ইনস্টলেশন। আমাদের ওয়ার্ডপ্রেসের সাথে ডাটাবেসের কানেক্টেড হয়ে গেছে। এখন আমরা আমাদের ওয়ার্ডপ্রেস কমপ্লিট করব। ওয়ার্ডপ্রেস কমপ্লিট করার জন্য আমাদের আগে সাইডের টাইটেল দিতে হবে। আমরা যে ওয়েবসাইটটা তৈরি করব, এই ওয়েবসাইটের টাইটেলটা কি হবে, যেটা এখানে শো করে। যেমন এখানে যে ফেসবুক শো করতেছে, এটা হলো টাইটেল। এই টাইটেলটা আমরা কি দিব, এই জিনিসটা এখানে লিখতে হবে। তো আমরা এটা ওয়ার্ডপ্রেস ফার্স্ট ক্লাস দিয়ে দিলাম। এখানে স্পেস ইউজ করতে পারো, সমস্যা নাই, তবে ডাটাবেস নেমে কোনো স্পেস ইউজ করা যাবে না। ইউজার নেম তুমি যে কোনো একটা নাম দিয়ে দিলা, বাই ডিফল্ট আমি অ্যাডমিন দিয়ে দিই। পাসওয়ার্ড সবসময় মনে রাখতে হবে, পাসওয়ার্ড একটা স্ট্রং পাসওয়ার্ড ইউজ করতে হবে। তো আমি এখানে একটা নর্মাল পাসওয়ার্ড ইউজ করতেছি। যদি নর্মাল পাসওয়ার্ড ইউজ করো, সেখানে তোমার এই পাসওয়ার্ডটা কনফার্ম করার জন্য একটা টিক চিহ্ন দিতে হবে। আর যদি এটা নর্মাল না হয়, খুব হার্ড পাসওয়ার্ড হয়, সেই ক্ষেত্রে এটা আর আসবে না, এই অপশনই আসবে না, শো করবে না। ইমেল, তো লোকাল হোস্টে যেহেতু কাজ করতেছি, ইমেলটা আমাদের কোনো কাজেই আসবে না, তারপরে ইমেল দিতে হবে। ইমেল না দিলে এটা কাজ করবে না। এরপর একটা অপশন আছে, সেটা হলো সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি। সার্চ ইঞ্জিন ভিজিবিলিটির কাজ হলো, আমরা ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করার পর সাথে সাথেই কি যে কোনো ব্যক্তি আমাদের ডোমেনে ব্রাউজ করার সাথে সাথেই আমাদের ওয়েবসাইটটাকে পাবে নাকি পাবে না। কারণ সাধারণত
যখন আমরা ওয়ার্ডপ্রেসে কাজ করি ওই সময় তো মানুষের ওয়েবসাইট দেখে লাভ নেই, কারণ সে পুরোপুরি জিনিসটা দেখতে পারবে না। তো এই জন্য আমরা কি করি, এটা অফ করে দিই, টিক চিহ্ন দিই। টিক চিহ্ন দিলে আমাদের এই ওয়েবসাইটটা ব্রাউজারে দেখা যায় না, ব্রাউজারে অন্য কোনো পেজ শো করে, যে দেখায় যে আমার ব্রাউজারটা কাজ চলতেছে, এই জাতীয় কোনো একটা মেসেজ চলে আসে। তো এটা যেহেতু লোকাল হোস্ট, সেহেতু এখানে ব্রাউজারে শো করার কোনো নেই, প্রয়োজনই নেই। তো আমরা ইনস্টলেশন ওয়ার্ডপ্রেসে ক্লিক করলাম। সাকসেসফুল, আমার ওয়ার্ডপ্রেসটা সাকসেসফুলি কমপ্লিট। এখন লগ ইন করতে পারবো আমি এই জায়গা থেকে। আমার লগ ইন বার এখানে চলে আসছে। তো আমি এটা যদি অন্য কোনো ব্রাউজারে শো করাইতে চাই, আমি এটা ইসে চলে যাই, মজিলা ফায়ারফক্সে। মজিলা ফায়ারফক্সে আমার সেম এই জিনিসটা লিখতে হবে, localhost/wordpress.com। এতটুকু লিখলেই আমাদের যে কোনো ব্রাউজারে লিখি আমাদের এটা চলে আসবে, কিন্তু এটা নিজের কম্পিউটারে আসবে, অন্য কারো কম্পিউটারে যাবে না। ওসামাকে এটা ইনস্টল করছো, কমপ্লিট করছো? এখন কপি করতেছো মাত্র, আচ্ছা করো। এখানে যে আমরা লোকাল হোস্ট স্ল্যাশ আমাদের ফোল্ডারে যে নাম দিয়েছিলাম wordpress.com, এন্টার। দেখো যখনই আমি লোকাল হোস্ট wordpress.com লিখে সার্চ দিয়েছি, তখনই কিন্তু আমাদের ওয়েবসাইটটা এখানে শো করছে, আমাদের একটা ওয়েবসাইট বাই ডিফল্ট চলে আসছে। কারণ ওয়ার্ডপ্রেস আমাদেরকে 3টা থিম ওরা অটোমেটিকলি দিয়ে দেয়। এরপরে আমরা এই থিমটাকে ডিলিট করে দিয়া নিজেদের মতো করে আমরা আমাদের থিম ডেভেলপ করতে পারি, এটা কোনো সমস্যা নেই। তুহিন বুঝছো নাকি এতটুক? ও তুহিন, তুহিন কি আছে না গেছে গা? ও আছে, আচ্ছা। এখানে আমাদের ওয়েবসাইটের যে ঠিকানাটা বা ডোমেন যেটা, সেটা হলো localhost/wordpress.com। wordpress.com আসলো কোথা থেকে? আমরা এই যে এখানে htdoc-এর ভিতরে wordpress.com নামে একটা ফোল্ডার বানাইছি। এইটাই হলো আমাদের ডোমেনের লোকাল হোস্টের পরের অংশটা। এখানে আমরা যে নামে বানাবো সেই নামেই থাকবো। যেমন এখানে WP লার্নিং আছে, এখানে থিম 3 আছে। তো এক একটা এক এক রকম। আমি যদি এখানে থিম 3টা ওপেন করি, লোকাল হোস্ট থিম 3টা ওপেন করলে দেখবো এখানে অন্য একটা ওয়েবসাইট চলে আসছে। আমরা আমাদের এই হোস্টের মধ্যে একাধিক ওয়েবসাইট রান করাইতে পারবো, কোনো সমস্যা নেই। যত ইচ্ছা তত ওয়েবসাইট এখানে রান করতে পারবো। আচ্ছা, এইচডিডি কি তুই বুঝলাম না। এই যে আমার এই ওয়েবসাইটে চলে আসছে, কারণ এই ওয়েবসাইটটা আমি এখানে রান করাইছিলাম। ওসামার কাজ কি কমপ্লিট হয়েছে? ওসামা, তুমি এখনো ফাইলই খুঁজে পাও না? কোন জায়গার ফাইল? তুমি ফেসবুকে দাও, স্ক্রিনশট দাও, কোন জায়গার ফাইল খুঁজে পাও না, আমি দেখতেছি।
আচ্ছা, এখন এটার ভিতরে যদি লগ ইন করতে চাই আমরা আমাদের ওয়েবসাইটে, যেমন এখানে যদি দেখি বাই ডিফল্ট কিন্তু আমাদের লগ ইন পেজ চলে আসছে। সবসময় তার এরকম লগ ইন পেজ আসবে না। এই লগ ইন পেজ নিয়ে আসার জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো wp-login.php, এটুকু লেখা আমার এখানে লিখতে হবে। এই wordpress.com এরপরে স্ল্যাশ দিয়ে আমার লিখতে হবে wp-admin, এটুকু লিখে আমি ইন্টারে দিলে অটোমেটিক আমাদের এই লগ ইন পেজটা চলে আসবে। এটা বাই ডিফল্ট সবসময় দেওয়া থাকে, পরবর্তীতে এটাকে চেঞ্জ করা যায়, এই লিঙ্কটাকেও চেঞ্জ করা যায় পরবর্তীতে। তো আমরা এখানে ওয়ার্ডপ্রেসের ইমেল ইউজার নেম দিয়েছিলাম অ্যাডমিন এবং পাসওয়ার্ড দিয়েছিলাম 5345341। লগ ইন, ডোন্ট সেভ, সেভের দরকার নেই। ওসামা, তোমার তো সব ঠিকই আছে, তুমি এখন ব্রাউজারে যাও, ব্রাউজারে যাইয়া লোকাল হোস্ট /wordpress.com লিখে সার্চ করো, তোমার সব ঠিক আছে। তোমার কোনো ফাইলে যাওয়া লাগবে না, তুমি এখন ব্রাউজারে যাও, ব্রাউজারে যেয়ে সার্চ করো লোকাল হোস্ট /wordpress.com। দেখো তোমার ওয়েবসাইট শো করে কিনা। এখানে আমরা আমাদের ওয়েবসাইটে যখন লগ ইন করবো, লগ ইন করলে এরকম একটা ড্যাশবোর্ড পাবো। এটাই হলো সিএমএস বা কন্ট্রোল ম্যানেজমেন্ট সিস্টেম। এই জায়গা থেকে আমরা আমাদের পুরো ওয়েবসাইটটাকে কন্ট্রোল করব। বা যারা কোডিং জানে না, জীবনে কোনো দিন কোডিং করে নাই, ওরা এখান থেকেই ওয়েবসাইটটাকে কন্ট্রোল করে। ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটগুলো যেগুলো ওয়ার্ডপ্রেস দ্বারা তৈরি করা হয় সেগুলো এখান থেকেই কন্ট্রোল করা হয়। এত আরে ওয়ার্ডপ্রেসের পরে .com লেখো নাই কে? ওসামা, ওয়ার্ডপ্রেসের পরে .com লেখো নাই, তোমার ফোল্ডারে তো .com লেখা আছে। ফোল্ডারের নাম যেটা হুবাহু ওই নাম দিতে হবে, বানানে ভুল হইলে আসবে না। বুঝছো? তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। তুহিন মিয়া মজা লইতে আছো। আচ্ছা, এখান থেকে আমাদের ওয়েবসাইটটাকে কন্ট্রোল করা হইব। এটাই হলো সিএমএস বা কন্ট্রোল ম্যানেজমেন্ট সিস্টেম। তবে আমরা যদি এই কন্ট্রোল ম্যানেজমেন্ট সিস্টেম হিসাবে বা সিএমএস হিসেবে আমরা আমার ওয়ার্ডপ্রেস ব্যবহার না করতাম, তাহলে এছাড়া অন্যান্য ওয়ে আছে। যেমন লারাভেল আছে, লারাভেল কিন্তু পরিপূর্ণ পিএসপি দিয়ে তৈরি করা। এই জন্যই তুহিনরে বলছিলাম এই লারাভেলটা, সরি, পিএসপি শেখার জন্য। আর যদি জাভা স্ক্রিপ্ট শিখো তুহিন, জাভা স্ক্রিপ্ট দিয়েও কিন্তু ব্যাকএন্ডের কাজ করা হয়। জাভা স্ক্রিপ্ট দিয়ে যেটা দিয়ে কাজ করা হয় সেটা হলো Node.js। এই Node.js দিয়ে ব্যাকএন্ডের কাজ করা হয়, কিন্তু Node.js-টা এই অনেকটা পপুলার হইলেও তোমার বাংলাদেশে এটা খুব কম চলে। বাংলাদেশে এই অনেক ট্রেনিং সেন্টার এটা শেখানো হয় না। এই জন্যই ওই যে তোমার ভিডিওর কথা বলছিলাম না, অ্যাঞ্জেলা ইউহু, ওর ভিডিওগুলো সব জাভা স্ক্রিপ্টের উপর, ঠিক আছে? ওর ভিডিওগুলো সব জাভা স্ক্রিপ্টের উপর, এবং ওই জাভা স্ক্রিপ্ট দিয়ে ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড সব কিছু ওই দেখাইবো জাভা স্ক্রিপ্টের মাধ্যমে। এই জন্যই বলছি আপাতত জাভা স্ক্রিপ্ট নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। ওই কোর্সটা যেহেতু কিনবই, সেহেতু সবগুলো ওই জায়গা থেকেই দেখতে পারবো। বাহিরের মার্কেটে কাজ কোনটা?
বাইরের মার্কেটের ওয়ার্ডপ্রেস এবং লারাভেল, তারপরে তোমার নোট.জেএস সবগুলোই চলে। ডিপেন্ড করে এটা অধিকাংশ বায়াররা কিন্তু এটা করে দেয় না, নির্দিষ্ট করে দেয় না যে আমার এটা ওয়েবসাইটটা ওয়ার্ডপ্রেসের মাধ্যমে করে দিতে হবে, এই ধরনের কোনো কিছু বলে না। ওরা একটা তোমার ডিজাইন দিয়ে দেয়, এই ডিজাইনের উপর বেস করে তোমার কমপ্লিট করতে হয়। তবে অনেক বায়াররা তোমার এটা নির্দিষ্ট করে দিব যে আমার সিএমএসটা বা আমার কন্ট্রোল ম্যানেজমেন্ট সিস্টেমটা নির্দিষ্ট একটা ডিজাইনে হইতে হবে। ওরা একটা ডিজাইন দিয়ে দিব তোমার, যে আমার এই ডিজাইনের মধ্যে আমার এই সিএমএসটা করতে হবে। ওয়ার্ডপ্রেসের যে প্রবলেমটা সেটা হলো, আমাদের এখানে যে লুকটা দেখতেছো ওয়ার্ডপ্রেসের, সবসময় এই লুকটাই থাকবে, এই লুকটা চেঞ্জ করা হয় না সাধারণত, বা এটা চেঞ্জ করা অনেক টাফ, অনেক ঝামেলা। এই জন্য কী করে, ওই যারা সিএমএস নতুন তৈরি করতে চায় তারা এই ওয়ার্ডপ্রেসে কাজ না করে তারা লারাভেল অথবা নোট.জেএস দিয়ে কাজ করে, কমপ্লিট করে। সেক্ষেত্রে কি হয়, পুরো সিএমএসটা তার কন্ট্রোলে থাকে, সে তার মন মতো করে বায়ারকে ডিজাইনটা দিতে পারে সুন্দর মতো। আর যেহেতু আমরা ওয়ার্ডপ্রেসে কাজ করতেছি, সেহেতু ওইটা তো আমাদের আপাতত জানার প্রয়োজন নেই। তো যখন লারাভেল নিয়ে কাজ করব অথবা ওই নোট.জেএস নিয়ে কাজ করব, তখন ওগুলো নিয়ে দেখব। হ্যাঁ ওসামা, ডাটাবেসের নাম তুমি যে কোনো একটা দিতে পারো, তুমি তোমার নিজের নাম দিতে পারো, সমস্যা নাই। তবে যখন প্রফেশনাল কাজ করবা তখন সেই ক্ষেত্রে তুমি নামটা একটু খেয়াল রাখতে হবে। আপাতত এটা কোনো ফ্যাক্টর না, যে কোনো নাম দিতে পারো। তবে নামের ক্ষেত্রে খেয়াল রাখবা, কখনো স্পেস ইউজ করা যাবে না। এই এখন থেকে যতগুলো কাজ করবা সবগুলোর ক্ষেত্রে একই রুলস, কখনো কোথাও কোনো স্পেস ইউজ করা যাবে না, কারণ স্পেস ইউজ করলেই প্রবলেম হইব। তুহিন বুঝছো নি? মোটামুটি কোনো জায়গায় প্রশ্ন থাকলে কও। ওসামা, কাজ কমপ্লিট করতে করতে ওইটা নিয়ে কথা কই, কোনো জায়গায় সমস্যা থাকলে। আর তুমি তোমার মোবাইলে যদি এটা অন করতে, তাহলে সেই ক্ষেত্রে তুমি কথা বলতে পারতা। আমি কিন্তু দুইটা দিয়ে অন করছি, একটা মোবাইলে একটা কম্পিউটারে। মোবাইল দিয়ে কথা কওয়া যায়, কম্পিউটারে কাজগুলো করি। এই ক্ষেত্রে মাইক্রোফোন লাগে না। প্রথমে ফার্স্ট ক্লাস আমি মাইক্রোফোন ছাড়াই করছি। টেবিল প্রিফিক্স কি দিবা? টেবিল প্রিফিক্স তুমি তোমার মন মতো দাও, সমস্যা নাই। তবে টেবিল প্রিফিক্স কিন্তু মেবি 5টা সংখ্যার উপরে নেয় না, 2টা বা 3টা এরকম দিতে পারো। আচ্ছা, ডিজাইনটা আগে ভালো করে শিখো, সমস্যা নাই। ডিজাইনের মধ্যে এই তোমার ওয়েব ডিজাইনের 80%ই ডিপেন্ড করে কিন্তু সিএসএস এর উপর। আর তাছাড়া CSS3 যেটা আমরা যেটা দিয়ে কাজ করতেছি, এই CSS3 কিন্তু অনেকটাই অ্যাডভান্স লেভেলের। জাভা স্ক্রিপ্টের অনেক কাজ এখন CSS3 দিয়ে করা যায়, ঠিক আছে? জাভা CSS3 অনেক অ্যাডভান্স হয়েছে, অনেকগুলো নতুন নতুন আছে, এই তোমার প্রপার্টি আসছে সিএসএস এর মধ্যে, এগুলো আমি এখনো দেখি নাই। আচ্ছা আচ্ছা, কও কিতা। এই জন্যই বলছি তোমার যে সিএসএসটা খুব ভালো করে শিখো। তুমি ওই ইয়ের মধ্যে, এই W3 মধ্যে যা দেখছো এটাই কিন্তু শেষ না, সিএসএস এর আরো অনেক কাজ আছে, অনেক কাহিনী আছে। এ ওসামা, তোমার হয় নাই এখনো? আচ্ছা, নাজমুল ভাই, কাহিনীগুলো কোনো সোর্সে না, এগুলি তুমি ইয়ের মধ্যে আসলে এই
যে প্রপার্টিগুলো নিয়ে কাজ করবা ওগুলোর অনেক ভ্যালু থাকে, ভ্যালুগুলো তুমি ডিটেলস পাইবা ইসের মধ্যে যখন ইন্সপেক্ট এলিমেন্ট করবা। প্রপার্টি দিয়ে ইন্সপেক্ট এলিমেন্ট করলে দেখবা ব্রাউজারের মধ্যে অনেকগুলো ভ্যালু দেয়, এক একটা ভ্যালুর এক এক ধরনের কাজ। ওইগুলো ইন্সপেক্ট এলিমেন্টে ব্রাউজারের মধ্যেই তুমি অনেক কিছু পাইবে। হ্যাঁ ওসামার কি হয়েছে? ওসামারে দেখা যায়, ওসামার হ্যাঁ নাজমুল ভাই শুনতেছেন? সব তো মনে হয় ঠিক দিছে, বাট ইরোর দেখাইতেছে। আচ্ছা দেখি তোমার ইরোর কি কারণে দেখাইতেছে। এই তোমারে এই জায়গায় পাসওয়ার্ড দিতে না করছি, আর এখানে ইউজার নেম হবে রুট, আর ডাবল ও টি রুট। তোমার সব ঠিক আছে কই? ঠিক করো তাড়াতাড়ি। লোকাল হোস্টে ডাটাবেজের নেম দিয়া তারপরে ইউজার নেম, যে আমাদের এখানে কিন্তু ইউজার নেম আমরা সেট আপ করছি তোমার ইসের জন্য, ডাটাবেসের জন্য। তো ডাটাবেসের ইউজার নেম সবসময় রুট হবে, আর পাসওয়ার্ডটা ব্ল্যাঙ্ক থাকবে, পাসওয়ার্ডে কোনো কিছু থাকবে না। কথা বুঝছো ওসামা? তুমি এখানে ইউজার নেমে দিয়ে দিছো ফার্স্ট ক্লাস, পাসওয়ার্ড দিয়ে দিছো 534534, এটা সামনের স্টেপে যায়, এখন না। আচ্ছা এরপরে দেখো, এখানে প্রথমে যে অপশনটা আছে, এখানে উপরে উপরে কিছু অপশন আছে, এগুলো ভিতরেও আছে, এখানে দিয়ে দিছে কারণ এগুলো বেশি ব্যবহার করা হয় এই জন্য। তো প্রথমে যেটা আছে সেটা হলো আমাদের ওই যে এখানে ওয়ার্ডপ্রেসে, সরি ওয়ার্ডপ্রেস না, আমাদের ওয়েবসাইটের যেই দিছিলাম, নেম দিছিলাম, এই নেমটা এখানে চলে আসছে। এখানে থেকে আমরা আমাদের ওয়েবসাইটটাকে ব্রাউজ করতে পারবো। রাইট বাটনে ক্লিক করে ওপেন নিউ ট্যাবে, নতুন ট্যাবে আমরা এটা ওপেন করে নিলাম। আমাদের ওয়েবসাইটের লুক বা আমাদের ওয়েবসাইট এখন এরকম দেখা যাবে। এটা ওয়ার্ডপ্রেসের একটা থিম, থিমের নামটা আমার খেয়াল নাই, একটু পরে দেখা যাবে, সমস্যা নাই। তো এই থিমটা আপাতত ইউজ করব আমরা, এরপরে যে আমরা নিজেরা থিম তৈরি করব। আচ্ছা ওসামার কমপ্লিট হয়ে গেছে না? তাহলে দেখো, খেয়াল করো ড্যাশবোর্ড। প্রথমে এই ড্যাশবোর্ডের মধ্যে আমাদের যাবতীয় যে ইনফরমেশনগুলো আছে এগুলো থাকবে। যেমন কেউ যদি আমাদের ওয়েবসাইটে কোনো এই পোস্ট করে, এগুলো এখানে আমরা পাবো। কেউ কোনো কমেন্ট করলে এগুলো রিপ্লাই আমরা এখান থেকে দিতে পারবো, ঠিক আছে? তারপরে এখানে আমরা আমাদের পোস্টগুলো, কয়টা পোস্ট আমরা করছি, কয়টা কমেন্ট আছে, আমাদের ওয়েবসাইটে কতগুলো পেজ আছে, এই সবগুলো এখানে আমরা দেখতে পারবো। এখানে হলো সাইটের হেলথ, আমাদের সাইটটা কতটুকু ভালো আছে। এখানে কোনো ইনফরমেশন দেখাইবো না, কারণ আমরা কোনো হোস্ট ইউজ করতেছি না, এখানে আমরা লোকাল হোস্টে কাজ করতেছি, যার কারণে এখানে কোনো ইনফরমেশন নাই। এটা হলো কুইক ড্রাফট। ড্রাফট তো সবাই বুঝি, কারণ ওই মোবাইলে এসএমএস করি, এসএমএস করার ক্ষেত্রে ড্রাফট ইউজ করি অনেকে অনেক ক্ষেত্রে। তো ড্রাফটটা হলো তোমার ইমার্জেন্সি, এখন একটা পোস্ট বা একটা লেখা তোমার মাথায় আসছে, তো সেই লেখাটা তুমি এখানে টাইটেল দিলা, এখানে কন্টেন্টটা লিখে এটা সেভ করে রাখলা, কিন্তু এটা ব্রাউজারে শো করবে না, ড্রাফট করে রাখলা। এটা কি করলা, পরবর্তীতে তুমি এটাকে এডিট করে বা মডিফাই করে তখন তুমি এটা পাবলিশ করে দিলা। পাবলিশ করলে এটা তখন যায় ব্রাউজারে শো করবে, এর আগে শো করবে না, ঠিক আছে? আচ্ছা এখানে এগুলোর প্রয়োজন নাই, এখান থেকে ডিসমিস করে দিতে পারো। আচ্ছা এরপর আছে হোম, এটাই হোম হোম এগুলোই ড্যাশবোর্ডের আপডেট। এখানে আপডেটে যদি যাই, তাহলে আমাদের রিসেন্টলি যেই প্লাগইনগুলো আমরা ইউজ করব বা যেই থিমগুলো ইউজ করব, এই থিমের যদি কোনো আপডেট ওয়ার্ডপ্রেস দেয়, তাহলে সেই এখান থেকে আমরা আপডেটগুলো করতে পারবো। আচ্ছা ইন্টারনেট থাকতে হবে।
আচ্ছা, এখানে আমাদের এই যে এটা আপডেট আসছে, এটা আপডেট করা দরকার, কিন্তু আমরা আপডেট করব না, এটা দরকার নাই আমাদের আপাতত। এরপর আছে পোস্ট। আমরা যে ওয়েবসাইটে যে পোস্টগুলো করি, এই পোস্টগুলো এখান থেকে করা হয়। পোস্টগুলো করা একদম ইজি, মাইক্রোসফট ওয়ার্ড আমরা যেভাবে ইউজ করি সেম টু সেম। এখানে যাবো যে অ্যাড নিউ পোস্ট, এখানে ক্লিক করে আমরা আমাদের পোস্টগুলো লিখব। এর আগে দেখি এখানে কিন্তু একটা পোস্ট অলরেডি করা আছে, হ্যালো ওয়ার্ল্ড লেখা। এটা আমরা এই যে এখানে দেখবো ব্রাউজারে শো করছে, এই যে ব্রাউজারে আমাদের পোস্টটা শো করছে। এই পোস্টটা এই তোমার ওয়ার্ডপ্রেস বাই ডিফল্ট দিয়ে দেয়। তো আমরা যদি নিজের মতো কোনো পোস্ট অ্যাড করতে চাই, এখানে যে পোস্টে যাব, যাওয়ার পরে এখান থেকে অ্যাড নিউ অথবা এখান থেকে অ্যাড নিউ, যে কোনো জায়গা থেকে ক্লিক করব। ক্লিক করার পরে এরকম শো করবে। আচ্ছা, এখানে একটা জিনিস বলি, এই যে লুকিংটা, এটা আমি একটা জিনিস লক্ষ্য করছি, সেটা হলো লোকাল হোস্টের মধ্যে এরকম দেখা যায়, কিন্তু যখন তুমি এটা তোমার মেন হোস্টে পাবলিশ করবা, তখন এটার লুকিংটা একটু অন্যরকম দেখা যায়। যাই হোক, সব কিছু প্রায় সেম টু সেম। এখানে আমরা টাইটেল অ্যাড করি, দিস ইজ আওয়ার ফার্স্ট পোস্ট। এরপরে এখানে কিছু কন্টেন্ট, আমরা লরেম ইপসাম তো জানি সবাই, যেহেতু ওয়েব ডিজাইন করছি, লরেম ইপসাম থেকে ডেমো টেক্সট পাওয়া যায়, ডেমো টেক্সট আমরা নিয়ে আসি। এখান থেকে একটা ডেমো টেক্সট এখান থেকে নিয়ে নিলাম, নিয়ে এখানে পেস্ট করে দিই। আচ্ছা, পেস্ট করে দিলাম। তাহলে আমাদের ওয়েবসাইটে সাধারণত থাকবে তো এটা, আমাদের পোস্ট থাকবে, পোস্টের হেডলাইন থাকবে এবং কন্টেন্ট থাকবে। এছাড়া কি থাকতে পারে, ফিচার ইমেজ বা পোস্টের উপরে যে ইমেজটা থাকে সেই ইমেজ, এগুলো আমরা এখান থেকে সেট করব। তো ডকুমেন্টসে গেলে এখানে প্রথম আছে ভিজিবিলিটি পাবলিক, এটা অবশ্যই পাবলিক হবে, নাহলে সবাই দেখতে পারবে না। এরপর আছে পাবলিশ ইমিডিয়েটলি, আমরা এটা পাবলিশ করার সাথে সাথে এখানে ইমিডিয়েটলি এটা পাবলিশ হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, স্টিক টু টপ অফ দ্য ব্লগ, এটা আমরা এখানে যদি আমরা ক্লিক করি, তাহলে কি হবে, এই পোস্টটা সব সময় আমাদের ওয়েবসাইটের উপরে শো করবে, সব সময়। চাই আমি এরপরে যতই পোস্ট করি না কেন, ওই পোস্টগুলো এটাকে ওভারকাম করতে পারবে না, এটাই সব সময় উপরে থাকবে। তো এটা সাধারণত ইউজ করা হয় না, খুব কম ইউজ হয়। পেন্ডিং রিভিউ, আচ্ছা ওটার প্রয়োজন নেই। এরপরে আছে ক্যাটাগরি। ক্যাটাগরি কি, এটা তো আমরা কম বেশি সবাই জানি, প্রত্যেকটা লেখার একটা ক্যাটাগরি হয়ে থাকে। যেমন আমি লেখাটা ইসলামিক লাইনে লিখতেছি কিনা, তারপরে আমার এই লেখাটা কি খেলাধুলা নিয়ে নাকি, নিউজে যে ধরনের ক্যাটাগরি থাকে এই টাইপের ক্যাটাগরি, বা এটা বাংলাদেশ ব্যাপী নাকি পুরো ওয়ার্ল্ড ব্যাপী, এই জাতীয় অনেক ক্যাটাগরি, টেকনোলজি ক্যাটাগরি আছে, নিউজ ক্যাটাগরি আছে, এরকম অনেক ধরনের ক্যাটাগরি আছে। তো আমরা ক্যাটাগরি বাই ডিফল্ট যে ক্যাটাগরি থাকে সেটা হলো আনক্যাটাগরাইজ। এছাড়া আমরা আমাদের ক্যাটাগরি অ্যাড করতে পারি, এখানে নিউ অ্যাড দিয়ে এখানে আমরা লিখে দিলাম নিউজ, NEWS নিউজ। তো ক্যাটাগরি তৈরি করার ক্ষেত্রে নিচে খেয়াল করবো, এখানে একটা অপশন আসছে প্যারেন্ট ক্যাটাগরি আর হলো আনক্যাটাগরাইজ। তো এই আনক্যাটাগরাইজে ক্লিক করলে কি হবে, আমাদের এই নিউজ ক্যাটাগরি আনক্যাটাগরাইজ যে ক্যাটাগরিটা আছে এই ক্যাটাগরিজের আন্ডারে হয়ে যাবে, অর্থাৎ এটা একটা সাব ক্যাটাগরি হইব, মেন ক্যাটাগরি হবে না। তো আমরা যেহেতু এটা মেন ক্যাটাগরি বানাইতে চাই, সেই ক্ষেত্রে আমাদের প্যারেন্ট ক্যাটাগরি এটা সিলেক্ট করে রাখতে হবে। এরপরে অ্যাড নিউতে ক্লিক করার সাথে সাথে এখানে চলে আসছে ক্যাটাগরি, ঠিক আছে। তো আমরা এটা সিলেক্ট করলাম ক্যাটাগরি হিসাবে। এরপরে ট্যাগ আর ক্যাটাগরি প্রায় একই। তো তাছাড়া ফেসবুকে আমরা ট্যাগ অনেক ইউজ করি, ট্যাগ ইউজ করলে কি হয়, কোনো ব্যক্তিরে ট্যাগ করলে আমার ওই পোস্টটা ওই ব্যক্তির নিকটে চলে যায়। তো এখানে এরকম আমরা যদি ট্যাগ ইউজ করি, সেই ক্ষেত্রে আমাদের পোস্টগুলো খুব সুন্দরভাবে সাজানো যায়, এবং পরবর্তীতে যখন SEO বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করা হয়,
তখন গুগলে সার্চ করলে সেই ট্যাগলাইন ধইরা আমাদেরকে খুব সহজেই আমাদের এই ওয়েবসাইটের পোস্টগুলোকে তোমার ব্রাউজারের সামনে নিয়ে আসে। আচ্ছা, এরপরে ফিচার ইমেজ। ফিচার ইমেজটা কি এই পোস্টের উপরে বা নিচে যে ইমেজটা থাকে সেই ইমেজটা হলো ফিচার ইমেজ। ফিচার ইমেজ অ্যাড করার ক্ষেত্রে এখানে দেখো দেওয়া আছে ম্যাক্সিমাম সাইজ 40 MB, এর উপরে ইমেজের সাইজ হইতে পারবো না। এর উপরে হইলে ইমেজ নিবে না। তো আমরা যে কোনো একটা ইমেজ নিয়ে আপলোড করি। ডেস্কটপে গেলাম, এটা নিয়ে নিলাম। আচ্ছা, নিয়ে এখানে অল্টার টেক্সট তোমার মাস্ট বি ইউজ করতেই হবে প্রত্যেকটা ইমেজের ক্ষেত্রে। যতবার তুমি ইমেজ ইউজ করবা প্রত্যেকবারই অল্টার টেক্সট ইউজ করতে হবে। আমরা যখন ডিজাইন করছি, ওয়েব ডিজাইন করছি, তখন কিন্তু অল্টার টেক্সট অপশনটা অনেক ক্ষেত্রে ইউজ করছি, অনেক ক্ষেত্রে করি নাই। কিন্তু যখন ডেভেলপ করব তখন এটা মাস্ট বি ইউজ করতেই হবে। এটা ইউজ করলে কি হবে, আমাদের ওয়েবসাইটে যখন র্যাঙ্কিংয়ে চলে আসবে তখন আমাদের এই ইমেজগুলো এই ব্রাউজারে পাওয়া যাবে। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের জন্য আমার এই অল্টার টেক্সটটা খুবই গুরুত্বপূর্ণ। তো এটা আমি দিয়ে দিলাম। এটা অনলাইন ক্লাস। এরপরে এগুলো তো অপশনাল, এগুলি চাইলে ইউজ করতে পারো, নাও ইউজ করতে পারো, এটা তোমার ইচ্ছা। ঠিক আছে, সেট ফিচার ইমেজ ক্লিক করলাম, আমার ফিচার ইমেজটা অ্যাড হয়ে গেছে। এরপরে নিচে এক্সার্পটা কি এটা আমরা পরে দেখবো, এটা আপাতত প্রয়োজন নেই। ডিসকাশন, এটা আপাতত দরকার নেই। পোস্ট অ্যাট্রিবিউট, ঠিক আছে। পোস্ট অ্যাট্রিবিউট এখানেও অনেকগুলো বিষয় আছে, এগুলো আমরা পরে দেখব। এই কয়টা জিনিস আমরা পরে দেখব। এরপর এখানে দেখি প্রথম হলো ডকুমেন্টস, এরপর আছে ব্লক। এখানে নো ব্লক, কোনো ব্লক এই নাই। আচ্ছা, তো এখান থেকে আমরা এটা পাবলিশ করে দিতে পারি। পাবলিশে ক্লিক করার সাথে সাথেই এটা আমাদের পাবলিশ হয়ে যাবে। আমরা এখন যদি ব্রাউজারে যাই, যে এখানে রিফ্রেশ করি, তাহলে এই যে আমাদের পোস্টটা শো করছে। এবং এই যে হ্যালো ওয়ার্ল্ড, এই পোস্টটা পরে আছে, আমাদের পোস্টের পরে এই পোস্টটা আছে। এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে এই যে এডিট লেখা আসছে, কিন্তু আমরা এইটাই যদি যে ব্রাউজারে করি নাই, আমরা লগ ইন করি নাই, এখানে যা যদি এটা ওপেন করি তাহলে দেখবা এটা আর আসবে না। এখানে এই যে এখানে কিন্তু কোনো এডিট নাই। তার কারণ হলো ওইটা আমরা এটার মধ্যে আমরা লগ ইন করা আছি, এই জন্য আমাদের এডিট অপশনটা এখানে দিয়ে দিচ্ছে। আমরা চাইলে এইখান থেকে ওইটা এডিট করতে পারি। তো এখানে যেহেতু লগ ইন করা নাই, সেহেতু এখানে কোনো অপশন আমাদেরকে দেওয়া হয়নি এডিট করার জন্য। তো আশা করি এতটুকু বুঝছো নাকি? ওসামা বুঝছো নি? তুহিন, মোটামুটি। আচ্ছা, মোটামুটি হইলে হইব। এগুলো আমাদের পোস্টের বিষয়। ক্যাটাগরি তো আমরা দেখলাম এখান থেকে এই যে আমরা ক্যাটাগরি একটু আগে তৈরি করছি। তো চাইলে এখান থেকে তুমি ক্যাটাগরি তৈরি করতে পারো। এরপর আছে ট্যাগের কথাও বলছি। ট্যাগটা আমরা আপাতত ইউজ করব না। ট্যাগটাও ক্যাটাগরির মতোই সেম, তবে ট্যাগটা এসইওর জন্য বেশি প্রয়োজনীয়, গুরুত্বপূর্ণ। এরপর আছে মিডিয়াতে যা তুমি এখানে তোমার যতগুলো ফাইল, ইমেজ, অডিও ভিডিও তুমি অ্যাড করছো সব এখানে পাইবা, এখান থেকে তুমি ইউজ করতে পারবা। আচ্ছা, পেজে আপাতত না যাই, পেজটা একটু পরে দেখি। কমেন্টে গেলে এখানে তুমি তোমার সবগুলো কমেন্ট দেখতে পারবা। তোমার কোন পোস্টের মধ্যে কতগুলো কমেন্ট আছে এই সব তুমি এখান থেকে দেখতে পারবা। যেমন আমাদের যেটা হ্যালো ওয়ার্ল্ড নামে যে পোস্ট ছিল, ওটার মধ্যে একটা কমেন্ট আছে। এই কমেন্টটা বাই ডিফল্ট ওয়ার্ডপ্রেস দিয়ে দেয় যাতে আমরা কাজ করতে সুবিধা হয়।
আচ্ছা একটু শেষ করে দিতেছি, কমেন্টেই শেষ করে দিই। তো বাই ডিফল্ট আমাদেরকে এই কমেন্টটা দিয়ে দেয়, ঠিক আছে। আমাদের দ্বিতীয় আমরা যে পোস্টটা একটু আগে করছি এই পোস্টের মধ্যে কিন্তু কোনো কমেন্ট নাই, এই পোস্টের মধ্যে কোনো কমেন্ট নাই। তো যার কারণে এখানে কিন্তু কোনো কমেন্ট শো করতেছে না। আমরা এখানে একটা কমেন্ট দেই এখান থেকে যায়। আচ্ছা কমেন্ট দেওয়ার জন্য আমাদেরকে এটার এই পোস্টের ভিতরে যাইতে হবে। একেবারে নিচে দেখবো এই যে কমেন্টের একটা অপশন আসছে, এখানে আমরা কমেন্টটা লিখি। এটা আমার ওয়েবসাইটে গেলেও পাইবে সেম টু সেম। এখানে একটা ইমেল দিয়ে দিলাম, তোমার মন মতো একটা কিছু দিয়ে পোস্ট কমেন্ট। আচ্ছা ইরর আসছে, প্লিজ এন্টার ভ্যালিড ইমেল, ইমেল অ্যাড্রেস ভ্যালিড হয় নাই। @gmail.com এখন ভ্যালিড হয়ে যাবে। এই যে আমার কমেন্ট অ্যাড হয়ে গেছে এখানে। তো আমি যদি এখানে যাই ব্রাউজারে, এখানে রিফ্রেশ করি, দেখবে এখানে এই যে আমার কমেন্টটা চলে আসছে। এখান থেকে তুমি যে কাজটা, তোমার কমেন্টটা তুমি অ্যাপ্রুভ করতে পারো। তুমি যদি অ্যাপ্রুভ করো তাহলেই এই কমেন্টটা অন্য যত তোমার এই ভিউয়ার আসবে সবাই দেখতে পারবে। আর যদি এটা অ্যাপ্রুভ না করো, এখান থেকে ডিলিট করে দাও, তুমি চাইলে এখান থেকে ডিলিট করে দিতে পারো, ট্রাস্টে ক্লিক করলে এখান ডিলিট হয়ে যাবে, তাহলে আর এটা ব্রাউজারে কেউ দেখতে পারবে না। এটা এই জন্য দেওয়া হয় কারণ ব্রাউজারে অনেক ক্ষেত্রে অনেকে পোস্টের নিচে গালিগালাজ করে, তো এই গালিগালাজগুলো তুমি এখান থেকে রিমুভ করে দিতে পারো, ঠিক আছে। তাহলে আজকে এই কমেন্ট পর্যন্ত থাকলো, কালকে এগুলি এর পরের দিন এগুলি দেখবো।